কাকাকে নিয়ে যখন বার্নিং ঘাটে যাওয়া হচ্ছে, আমি কাঁধ দিয়েছি। কাঁধ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি সবাই ঠিক আছে, আমার কাঁধে এটা ভয়ানক রকম প্রেশার আসছে। ও বাবা! হ্যাঁ, এই প্রেশার নিয়ে আমরা বার্নিং ঘাট অব্দি গেছি। যত এগোচ্ছি প্রেশার বাড়ছে। উনি আমাকে যখন আশীর্বাদ করছে, গোটা শরীরে আমার ইলেকট্রিকের একটা কারেন্ট চলে যাচ্ছে। আমাকে আমাকে যখন হাত ধরেছেন এইভাবে, আমার মনে হচ্ছে ডান হাত দিয়ে কোথায় একটা শরীরের ক্লান্ত মানে একটা শক মারছে। পুরো একটা আলো, যে আলো যা বলেছিল এখন পর্যন্ত সেইটা কথা কিন্তু দাড়ি কমা ফুল স্টপ মিলে গেছে। তোর কিচ্ছু হবে না, তুই নতুনভাবে পৃথিবীতে আসবি, নতুন রূপে থাকবি। রবি ঠাকুর জন্মানোর আগে তার বাবা হিমালয়ে 2 বছর ধ্যান করেছে, তারপরে রবি ঠাকুরের জন্ম হচ্ছে। মাইন্ডেড। তখন একটা কথাই বারবার আমার কাছে মনে হচ্ছে যে আমাদের জীবনী শক্তি, আমার যা জীবনী শক্তি, সেই শক্তি বোধহয় অস্তমিত হতে চলল। নমস্কার, অলৌকিকের একটি নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি দেবাঞ্জনা। আমার চ্যানেল অলৌকিক, এটা সবাই জানে যে এনার্জি ভিত্তিক চ্যানেল। আজকে আপনাদের একদম জীবন্ত এনার্জি এরকম একজনের সাথে পরিচয় করাবো। আশা করি আপনারা সবাই অনেকেই ওনাকে চেনেন রাজীব শ্রাবণ স্যারের নামে, এবং আজকে স্যার এসছেন আমার পডকাস্টে, আমি ধন্য। তো আজকে উনাকে নিয়ে, উনার যে লাইফ স্পিরিট, উনার জীবনের নানান অভিজ্ঞতা নিয়ে আজকে আমরা পর্ব শুরু করছি। তা একদম দেরি করব না, সোজা পর্বে যাব। বিশিষ্ট সাহিত্যিক রাজীব শ্রাবণ স্যার আজকে আমাদের পডকাস্টে। নমস্কার স্যার। আপনি এখন কেমন আছেন বলো? সুস্থ থেকে ভালো আছে, এটা বলার কারণ আছে। সুস্থ সময়ে যে শক্তি বা তোমার ভাষায় যে এনার্জি পেতাম, তার থেকে বোধহয় এই যে বিশেষ উপত্যকার বাসিন্দা হওয়ার আমি এনার্জি বেশি পেয়েছি। কিভাবে, সে গল্পই আমি আজকে বলবো। একদম। আজকে আমি প্রথমেই ইন্ট্রোডাকশনে বললাম যে জীবন্ত এনার্জি, যিনি জীবনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এনার্জি ফিল করেছেন, উনার লাইফের এক্সপিরিয়েন্স নিয়ে আজকে আমাদের পুরো পর্ব থাকবে। সেটা প্যারানর্মাল হোক, অ্যান্ড পজিটিভ হোক, স্পিরিচুয়াল হোক, সবটা। এবং স্যারের লেখনী সম্পর্কে আশা করি অনেকেই জানেন। আর উনার জীবনের বেশ কিছু বিশিষ্ট মানুষের সাথে উনার পরিচিতি, উনি তার কি এক্সপিরিয়েন্স, সেগুলো আমরা জানব। স্যার, প্রথম প্রশ্নে, এই যে সাহিত্যিক, আপনি এই লেখার জগতে কিভাবে এলেন? এটা আমার ছোটবেলার অভ্যাস। আমি যখন ছাত্র ছিলাম, আমি মূলত রামকৃষ্ণ পরিবারের ছেলে। তা প্রথম যখন আমি একটা ছোট লেখা লিখি, সেটা ছাত্র যুব উৎসব পশ্চিমবঙ্গে হতো, রাজ্যে প্রথম হয়েছিল এবং ন্যাশনালে ওটা দ্বিতীয় হয়েছিল। ওটা আমার তখন বোধহয় ক্লাস 7-এ পড়ি, এবং তৎকালীন রাষ্ট্রপতি আর ভেঙ্কটরমণের হাত থেকে আমি সেই পুরস্কারটা গ্রহণ করেছিলাম। এটা আমার প্রথম অভিজ্ঞতা। প্রথম অভিজ্ঞতা। বিশাল বড় পাওনা জীবন। সে অর্থে বিশাল বড় পাওনা। তবে পরবর্তী ক্ষেত্রে যে লেখা কন্টিনিউ হবে, এটা কিন্তু আমি ভাবিনি। তার প্রথম কারণ যে পরবর্তী ক্ষেত্রে যা হয়, সবার বিভিন্ন কর্মজগতে ব্যস্ততা বাড়ে, আমারও বেড়েছে, পড়াশোনা ব্যস্ততা। এর মধ্যে যেটা কোভিড যেমন সবার কাছে অভিশাপ, আমার কাছে কিন্তু কোভিড একাধারে আশীর্বাদ, একাধারে অভিশাপ। এবং আমার শরীরে বিশেষ কিছু অতিথি কোভিডের সময় বিপন্ন হয়ে আমার কাছে আশ্রয় নিয়েছিল। সে অতিথি যারা সাধারণভাবে
সাধারণ মানুষ তাদের চেনেন যে নামে, সেটাই আমি বলি কর্কট। ক্যান্সার। হ্যাঁ, আপনার ক্যান্সার 3rd স্টেজ। হ্যাঁ, ক্যান্সার 3rd স্টেজ। তো এই জায়গায় এই 3rd স্টেজ ক্যান্সার, মানে মানুষ শুনলেই আতঙ্কিত। হ্যাঁ শুনলে এখান আমি থেকে- আমি 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 এখান হয়েছে থেকে কিভাবে আমিও হয়েছি। বেরোতে? 2020 কোভিড মার্চ মাসে শুরু হলো। মার্চ মাসের শেষেই ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে বায়োপসি হলো। বায়োপসি আগে আগে পর্যন্ত ঠিক ছিলাম যে কিছু হবে না, একটা অন্য কিছু রিপোর্ট আসবে। 28শে মার্চ বায়োপসির রিপোর্ট আমার কাছে এলো। বায়োপসি রিপোর্টে দেখা যাচ্ছে বায়োপসি পজিটিভ। বায়োপসি পজিটিভ, অথচ আমি নেগেটিভ। তখন একটা কথাই বারবার আমার কাছে মনে হচ্ছে যে আমাদের জীবনী শক্তি, আমার যা জীবনী শক্তি, সেই শক্তি বোধহয় অস্তমিত হতে চলল। এই 7-5 দিন বায়োপসি রিপোর্ট আমার কাছে এলো। এই 7-5 যখন ভাবতে ভাবতে কিভাবে দিনটা শেষ হয়েছে। এবং সেই সময় আরও একটা ঘটনা আমাকে বলতেই হবে, যেটার জন্য হয়নি লোকে ভাবে সেটার জন্যই হয়েছে। আমার মনে আছে 20খানা সিগারেট আমি 2 ঘন্টায় শেষ করেছিলাম। হোয়াট ইজ নেক্সট আমার জীবনটা কি হবে? শোনা কথা ক্যান্সার মানেই শেষ কথা, মৃত্যু। একদম সবার আগে ওটাই। আমার কাছে মৃত্যু যন্ত্রণা, বিভিন্ন ছবিতে যা দেখেছি এইভাবে আমাকে পড়ে থাকতে হবে, কেমন পর এরকম চেহারার পরিবর্তন হবে, রেডিয়েশন পর এই হবে, বা আরও যে ক্যান্সারের চিকিৎসা আছে তারপর এই হবে। আমি বিচ্ছিন্ন, একটা টোটালি আমি মানসিকভাবে ভেঙে গেছি। নিজেকে বোঝাচ্ছি, নেগেটিভ শক্তি আমাকে বারবার বলছে তোর দিন শেষ পৃথিবীতে, এই নীল গ্রহেতে তোর দিন শেষ, তৈরি হও এবার যাওয়ার আমাদের করপার, যেখানে স্বর্গ নরক আছে। জানি না স্বর্গ নরক কি, সেখানে যাওয়ার জন্য তুমি তৈরি হও। মন খুব খারাপ, নিজের মধ্যে নিজের একটা অন্তর্দ্বন্দ্ব চলছে। এই অন্তর্দ্বন্দ্বের মধ্যে এই যখন চলছে, হতে হতে রাত্রি কখন গড়িয়ে গেছে, আমি ঘরেতে আছি একা, বাড়ির লোক সাপোর্ট দিচ্ছে কিন্তু আমাকে কেউ বিরক্ত করছে না। বুঝিয়েছে না আজকাল এসব হলে ভালো হয়, কিন্তু আমার মধ্যে ভয়ানক একটা প্রভাব যে জীবন বোধহয় শেষ, দাড়ি পড়তে চলেছে। এরকম সময় তন্দ্রা মতো লেগেছে। তন্দ্রার মধ্যে হঠাৎ আমি দেখলাম এই তোমাদের যেরকম ইলেকট্রিক লাইট যেই ফোকাসগুলো চলছে, এরকম একটা হলুদাভ ফোকাস। আমি কিন্তু ঘুমিয়ে আছি, অথচ ঘুমিয়ে মানে একটা তন্দ্রা। এই সময় আমার মনে হলো এরকম একটা ফোকাস, আমি যে ঘরটায় ছিলাম লাইট নেওয়ানো ছিল, সেই ফোকাস গোটা ঘরটা এলো এবং কোথা থেকে একটা যে শব্দ আসছে, না পুরুষ না মহিলা, সেই শব্দ আমাকে বলছে না তোমার এই যে তুমি যেটা ভাবছো তোমার জীবনে দাঁড়ি পড়বে, এই দাড়ি পড়ার জায়গায় তোমার জীবনে গতি কিছুটা ত্বরান্বিত হবে। আমি বুঝতে পারছিলাম না। আবার যখন ঘুমটা ভাঙলাম আমি, আবার সেই চিন্তা, একদিকে ওই চিন্তা, একদিকে এই আলো আমি জীবনে দেখিনি, কিভাবে এই আলোটা এলো অনেকটা সেই দৈববাণীর মতো। বলতে পারো দৈববাণী বা ভূত প্রেত বা কোন একটা এনার্জি, কোনো একটা এনার্জি আমাকে আপনাকে সাপোর্ট করছে। সাপোর্ট না, কিছু একটা বলছে, কিছু একটা আমাকে বলার চেষ্টা করছে। এই সময় আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম যে পৃথিবীতে এসছি, চলে যেতে হবে পৃথিবীর নিয়ম অনুযায়ী, তাহলে আমি এতটা নার্ভাস হচ্ছি কেন? ঠিক, আমি তো সবে আজকে জেনেছি। ঠিক আছে, মৃত্যু যদি আমি তখন মানে পৌরাণিক কথা অনুযায়ী ভাবি, যে মৃত্যু যখন যার হওয়ার কথা, ওপরে কি হবে, ঠিক এই কথা মতো যেটা যার যখন জন্ম হওয়ার কথা হবে, কোন গর্ভে হবে সেটা ঈশ্বর যেমন ঠিক করেন, তথাকথিত ঈশ্বর আমি দেখিনি। আমি যে ঈশ্বরকে দেখেছি সেই ঈশ্বর বিদ্যাসাগর, আমি সেই ঈশ্বরকে বাদ দিয়েই বলছি। সেই ঈশ্বর ঠিক করে, আর মৃত্যু কখন কোথায় হয় সেই ঈশ্বরই ঠিক করে। কারণ এই প্রসঙ্গে আমার একটা কথা বলার কথা, উচ্চ মাধ্যমিক পড়ার পর আমি দৈবক্রমে একবার বেঁচে গেছি। দার্জিলিংয়ে আমার এক বন্ধুর সাথে তার মাসির বাড়ি গেছি। বন্ধু গাড়ি নিয়ে আমরা মোটর সাইকেলে
ক্লাস 12 16-17 বছর বয়স, একদম একদম শিলিগুড়ি থেকে মোটরসাইকেল দিয়ে দার্জিলিং উঠছি। একটা জায়গায় আমি দাঁড়িয়েছি, দাঁড়িয়েছি, ও বলে, দেখ আমি কেমন পাহাড়ে গাড়ি চালাবো। পাহাড়ে গাড়ি চালাতে গিয়ে আমার চোখের সামনে কিন্তু সে গাড়ি স্লিপ করে, ওইটাই আমার সাথে তার শেষ কথা। এবং তাকে কোথায় খাদে পড়ে গেল পরবর্তী ক্ষেত্রে খুঁজে পাওয়া যায় না। মৃত্যুর ক্ষেত্রে এটাই মানে আপনি বেঁচে গেলে, আমি বেঁচে গেছি এবং বহাল তবিয়তে তোমাদের সাথে আছি। এবং সে আমি দুজনেই একসাথে পড়তাম শিয়ালদায় বাড়ি। চোখের সামনে দেখি আমার সেই জায়গাটা আমাকে রিকভারি করতে অন্তত 3 মাস লেগেছিল। মেন্টালি শক। তার পরবর্তী ক্ষেত্রে আমার যেটা হলো, ওই যেটা বললাম, ওই যে বায়োপসি রিপোর্ট পাওয়ার পর যেটা হলো যে আমার পৃথিবীতে দিন শেষ। দৈববাণী যখন আমাকে বলছেন, বা ওই আলো, আমি জানি না আলোটা কিভাবে এলো বা কি করে কি শব্দ পেলাম, আমি এর ব্যাখ্যা খুঁজে পাই না। তবুও মনে হয় এর মধ্যে কোথাও একটা সত্য লুকিয়ে ছিল, যার জন্য আজকে তোমার সাথে এখানে বসে আছি। একদম তাই। আমার কাছে মনে হয় যেটা মানে অতি সত্য কথা আমার কাছে, মানুষ যেটা ভাবেন কর্কট মানে মৃত্যু, অভিশাপ, আমার কাছে এটা মনে হয়েছে কর্কট মানে আশীর্বাদ। এই কর্কটের জন্যে আমি সে গল্প তোমাকে পরে বলবো। দুজন পৃথিবী বিখ্যাত মানুষের সংস্পর্শে এসেছি, একদম তাদের সান্নিধ্য পেয়েছি, ঠিক তাদের সাথে এক্সপেরিয়েন্স নিয়ে। সেটা আমি তার আগে একটা আমাদের প্যারানর্মাল এক্সপেরিয়েন্স শুনবো স্যারে। প্রত্যেক ঘটনার পেছনে একটা ইন্ডিকেশন থাকে। এই যে আমি লাইট দেখলাম, এই লাইট দেখার বেশ কিছুদিন আগে, মানে কোভিড শুরু হয়েছে পৃথিবীর অন্য জায়গায়, ভারতবর্ষে কোভিড হয়নি। আমার এক কাকা সেই সময় ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ও আচ্ছা। উনি কোভিডে মারা গেছেন না ক্যান্সারে মারা গেছেন এখনো আইডেন্টিফাই হয়নি, মারা গেছে। ওই যে ইন্ডিকেটের কথা বলছি, কাকাকে নিয়ে যখন বার্নিং ঘাটে যাওয়া হচ্ছে, আমি কাঁধ দিয়েছি। কাঁধ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি সবাই ঠিক আছে, আমার কাঁধে এটা ভয়ানক রকম প্রেশার আসছে। ও বাবা। হ্যাঁ, এই প্রেশার নিয়ে আমরা বার্নিং ঘাট অব্দি গেছি। যত এগোচ্ছি প্রেশার বাড়ছে। আমার যে হাইট, আমার মনে হচ্ছে একটু বসলে বোধহয় হয় ঠিক হবে, কিন্তু সমানতালে চলার জন্য আমাকে যেতে হচ্ছে। মনে হচ্ছে কাঁধে কয়েক মন কিছু একটা আটকে আছে, এরকম একটা ঘটনা। শ্মশানে গিয়ে যখন নামালাম, আমার কিন্তু ওখান থেকে ব্যথাটা মানে ওই ভাইলটা কমলো। যেটা মানুষ হয়তো বলবে যে এটা তো মনের ভুল, কিন্তু এটা যে আমার ইন্ডিকেট ছিল যে তুমি সামনে কিছু একটা ভয়াল কিছু একটা তোমার সামনে আসছে, মানে এভরিথিং এর একটা কিছু ইন্ডিকেট থাকে। কিন্তু অল টাইম তুমি ভালো কিছু এটা পাওয়া যায়। তা যখন নামানো হলো কমলো, এবং বডি যখন আস্তে আস্তে ওই ফার্নিসের দিকে এগুচ্ছে, চুল্লির দিকে এগুচ্ছে, দেখছি আমার একটা কিরকম দূরত্ব বাড়ছে এইটার সাথে। তারপর বার্নিং শুরু হলো। শুরু হওয়ার পর আমি একটু অন্যদিকে ঘুরে এসে যে ডোম ছিল তাকে জিজ্ঞেস করছি, বডি বোধহয় অর্ধেকের বেশি হয়ে গেছে না? ও আমার মুখের দিকে ডোম তাকিয়ে বলছে, তুমি কি করে বুঝলে এটা? আমরা না এই অভিজ্ঞতা থেকে কথা বলছি। আমার ইন্ডিকেট করছে আমার কিন্তু ব্যথা ক্রমশ কমছে। এই কাঁধে মনে হচ্ছে কেউ আমার কাঁধের উপর বসে আছে, সে যেন নাবছে। আস্তে আস্তে এটা রিডিউস হচ্ছে। আমি ওই বাড়ির লোকেদের সাথে কথা বলতে বলতে আবার একটু বেরিয়ে এলাম। বেরিয়ে আসার ঠিক ওরা ডিক্লারেশন দেওয়ার আগে যে হয়ে গেছে তোমাদের, নাভিটা নাও, এই যে কথাগুলো বলে, বা তোমরা রেডি হও আমাদের হয়ে গেছে, আমি আবার সেকেন্ড টাইম ওই ডোমের কাছে এসে বললাম, বডি বোধহয় শেষ হয়ে গেছে না? ডোম আমার মুখের দিকে তাকিয়ে বলছে, আপনার কি এটার অভিজ্ঞতা আছে? আমি বলছি, না না। তাহলে আপনি কি করে দুবার ধরে জিজ্ঞেস করছেন? একবার বললেন যে অর্ধেক হয়ে গেছে, এখন বলছেন শেষ হয়ে গেছে। আমি না না, ওকে তো আমি বলতে পারছি না যে আমার কাঁধে যে ভরটা ছিল, এই ভরটা কিন্তু প্রায় নীল যখন আমি সেকেন্ড টাইম ওকে বলছি। ও বাপরে। মাইন্ড ইট, কাকা কিন্তু ক্যান্সারে মারা গেছে, আমরা ডাউট করছি, লোকে বলে কোভিডে মারা গেছে, আমার ডাউট লাংস ক্যান্সার হয়েছিল, মারা গেছে। ওই যে ইন্ডিকেশন,
এই যে এনার্জির কথা বলা হচ্ছে, এনার্জি যেটা কিন্তু transfer বলছে যে তুমিও কিন্তু কিছু একটা তোমার মধ্যে নেগেটিভ এনার্জি ঢুকছে। এই যে আমাদের জ্বর হওয়ার আগে দেখবে গা একটু ম্যাজম্যাজ করে, করে একটা কিছু হচ্ছে, একটা কিছু আসবে। আমি তখন আমার অভিজ্ঞতা কম, পরবর্তী ক্ষেত্রে এটা রিয়েলাইজেশন করে এটা বুঝেছি যে আমাকে কিন্তু ইন্ডিকেট করেছিল। ঠিক কাকা মারা যাওয়ার কিছুদিন পরই আমার কিন্তু ওই যেটা আমি শুরুতে বললাম বায়োপসি রিপোর্ট এলো যে আমার 3rd স্টেজ ম্যালিগন্যান্সি। বাপরে! তা আমার যেটা মনে হয় যদি আমরা একটু সচেতন হই, ডাক্তার না, নিজের কাছে আমি যেটা ব্যক্ত হয়েছিলাম, আমি বুঝতে পারি যে আমাকে একটা ইন্ডিকেট করছিল। এটা আগামী জেনারেশনকে আপনি কি বলবেন? কিভাবে নিজেদের না নিজেদের এই ব্যাপারটা একটু অ্যাওয়ারনেস আমরা তো অনেক কিছুই করি। এটা আমাদের পারিবারিক অ্যাওয়ারনেসই। অনেকে এখন অতি আধুনিক হয়ে গেছে। আমিও অতি আধুনিক ছেলে। আমি বিজ্ঞানের ছেলে, এগুলো বিশ্বাস করতাম না। কিন্তু এবার তুমি বলবে হয়তো আমাকে যে এই রোগে পড়ে তুমি দুর্বল হয়ে গেছো। না, একদম নয়। একদম নয়। এটা কিন্তু আমাকে ইন্ডিকেট করেছিল। এবং আমি যখন আমার আরো যে যারা সব বহন করছিল তাদের জিজ্ঞেস করেছিলাম, তোদের কাঁধে কিছু লাগছে? বলছে ওই যে যেটুকুনি লাগে ওইটুকুনি লাগছে, এর বেশি নয়। আর আমার লাগছিল কেউ যেন আমার কাঁধে বসে আছে, আছে ভার। বা কয়লার বোঝা আমার কাঁধে দেওয়া আছে, বা বালির বোঝা আমার কাঁধে দেওয়া আছে। এইটাকে যদি নেগেটিভ এনার্জি বলো, তাহলে কিন্তু সে আমাকে ইন্ডিকেট করেছে। এবং আমার বিশ্বাস পজিটিভ নেগেটিভ যে পৃথিবীর শক্তি দেখা যায়, একদম সবটাই তো আছে। সবটাই কিন্তু বোঝা যায়। বোধন। আমাদের বোঝার ক্ষমতা নেই। এটা কিন্তু আমাদের পারিবারিক শিক্ষা বা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বোধহয়, আমার মনে হয় এটা ব্যক্তিগত ধরনের, যত ওইভাবে ওপেনলি বলা যাবে না, একটা বোধহয় ত্রুটি রয়ে গেছে। যেমন আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আম, আমি কর্মসূত্রে কোনো একটা একাই ছিলাম। আমি সেই শ্মশানে আমাদের সহকর্মীদের নিয়ে এই নেগেটিভ জায়গাতে আমরা কিছু একটা করেছি। মরা পুড়িয়ে গেছে, তারপর আমরা সেখানে গেছি, বলে যে ভূত থাকে। তখনও কিন্তু একটা পেয়েছিলাম, কিন্তু ওই যে আমাদের একটা দম্ভ, শিক্ষার দম্ভ, তখন বাদ দিয়েছিলাম। কিন্তু এই আমার জীবনে এটাকে কিন্তু আমি রন্ধে রন্ধে উপলব্ধি করেছিলাম যে তোমার বড় কিছু হলে সে অসুখ বিসুখ হতে পারে, পারিবারিক প্রবলেম হতে পারে, অ্যাকসেপ্টেন্সটা এটা আমাদের নেই। তো এটা আমাদের নেই। আমরা আগেই অনেক কিছু ভেবে ফেলি। হ্যাঁ, আর মানে ওইটাই হচ্ছে মাইন্ড, মানে পুরোটাই মাইন্ড গেম। পুরোটাই তুমি দুটো জিনিস ভাবো, এই যে কাকাকে বার্নিংহাটে নিয়ে গেছি, আর বায়োপসি রিপোর্টের পরে আমি মরস হয়ে যখন রাত্রিবেলা বসে আছি, আমি তো ভাবছি আমার দিন শেষ। এইখানে মাইন্ড গেমটা আপনার কিভাবে চেঞ্জ হলো? আমি চেঞ্জ মানে কি, একটা আমি এতদিন ধরে ভূত খোঁজার চেষ্টা করেছি। ভূত কি আমি জানি না, এখন বুঝতে পারি না, কিন্তু কিছু একটা এনার্জি আছে, পুরো একটা আলো, যে আলো যা বলেছিল এখন পর্যন্ত সেইটা কথা কিন্তু দাড়ি কমা ফুল স্টপ মিলে গেছে। তোর কিচ্ছু হবে না, তুই নতুন ভাবে পৃথিবীতে আসবি, নতুন রূপে থাকবি। সেই নতুন রূপটা হলো ছোটবেলার অভ্যাস। পরবর্তী ক্ষেত্রে আমার 81টা গ্রন্থ প্রকাশিত হয়েছে 2020 থেকে 2000। আমি আগে একদম প্রথমেই বললাম যে আজকে আপনাদের জীবন্ত একটা এনার্জি গল্প শোনাবো, ঘটনা শোনাচ্ছি। না, আরেকটা যেটা তুমি বলে মাইন্ড গেম, এভরিথিং ইজ মাইন্ড গেম। অন্তত আমি আমার এই যে ক্যান্সারটা আপনার হয়েছিল, এর পেছনে এই অ্যাকসেপ্টেন্স এবং আপনি এটাকে এত সুন্দর করে ওভারকাম করছেন, সুন্দর করে ওভারকাম, মানে ওই যে এই গেমটা। বায়োপসি রিপোর্ট যেদিন বেরোলো সেদিন এই আলো দেখার পর 1 সপ্তাহের মধ্যে আমার অপারেশন হয়েছে। ওটি হবে, আমার 12 ঘন্টা ওটি হয়েছে, 14 ঘন্টা অ্যানেস্থেসিয়া ছিল। ওটি হবার আগের দিন যা ড্রেসিং চলে বা যা 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 প্রসিডিওর চলে, সাইকোলজিস্ট এসে আমাকে বলছেন, অমুক বলছেন, আমি শুনতে পাচ্ছি ডাক্তারবাবু তাদের মধ্যে আলোচনা করছে, আমি যাতে না শুনতে পাই। আমি একটু বদমাইশি করে তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিলাম। তাদের বক্তব্য হচ্ছে, দিস ইজ দ্য লস্ট প্রজেক্ট, মানে তোমরা একে নিয়ে এসছো, পরবর্তী ক্ষেত্রে ICICU থেকে যখন
জেনারেল বেডে দেওয়া হলো। তারপর থেকে যখন আমাকে ওই রেডিয়েশন কেমো শুরু হচ্ছে, একটু ভালো হওয়ার পর ডাক্তারবাবু আমাকে বলেছিলেন, আমরা আপনাকে এই অবস্থায় পাবো, আমাদের নিজের বিশ্বাস ছিল না। এবং ওটি হবার আগের দিন যেটা বলছিলেন, দিস ইজ দ্য লস্ট কেস, মানে হচ্ছে আমি ওটি করতে গিয়ে শেষ হয়ে যাবো। ওই শক্তিটা কিন্তু আমাকে ভয়ানক রকমভাবে মানসিক মেন্টাল গেম খেলতে সাহায্য করেছে। সেটাই একটু যে ওই তোর কিছু হবে না, নতুন ভাবে পৃথিবীতে আসবি, নতুন রূপে। দেখো, কিছু একটা করে খেতে হয়, সেটা আমিও করছি। আমি ছাত্র যুব উৎসবে প্রবন্ধ লেখাতে রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান পেয়েছি, এটা ঠিক ছিল। মাঝখানে দীর্ঘ একটা বিরতি। আমার মাঝখানে লেখালেখি মানে ওই বছরে একখানা আধ পাতা লেখা, কোনো সুবিনিয়ার, পাড়ার দুর্গা উৎসব, এই লেখা। তার আগে অবশ্য আমার 3টে বই ছিল, সেটা 10 বছরের লেখা। এই বইয়ের গল্প দিয়েই বলছি। একটি হচ্ছে যে বইটার ভাবনা আমাকে দিয়েছিলেন বিশিষ্ট সংস্কৃত অধ্যাপক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বিভাগীয় প্রধান এবং আমার বাবার মাস্টারমশাই ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী। তো উনি একদিন বলেছিলেন যে রবীন্দ্রনাথ যে গীতাঞ্জলিতে নোবেল পুরস্কার পেয়েছে, এটা কিভাবে পেয়েছে জানো? এটার পজিটিভ এনার্জি। রবি ঠাকুর জন্মানোর আগে তার বাবা হিমালয়ে 2 বছর ধ্যান করেছে, তারপরে রবি ঠাকুরের জন্ম হচ্ছে। মাইন্ডেড কতটা এনার্জি, কতখানি। আজকে উনি যে বিশ্বকবি হয়েছেন, সেরা কবি হয়েছেন, নোবেল পেয়েছেন, তাদের পরিবেশ, তিনি ছোটবেলা থেকে উপনিষদের পরিবেশে বড় হয়েছেন, উপনিষদ বেদের পরিবেশ, বেদের পরিবেশে বড় হচ্ছেন। এবং তার যে বইটা পৃথিবী স্বীকৃতি দিয়েছে নোবেল পুরস্কার পেয়ে, গীতাঞ্জলি, এটা কিন্তু অন দ্য বেসিস অব দ্য উপনিষদ। আমি মুখে বলছি না, এটা আমি প্রমাণ করে দেখিয়েছি। যে তার বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা, যেটা আমার মধ্যে হয়েছে। যে আমি বিপদের সময় প্রার্থনা, আমাকে ওই হোয়াইট লাইট যেটা বলেছিল তোমার কিছু হবে না, আমি প্রার্থনা করেছিলাম যে কি হবে, ওই হোয়াইট লাইট কিন্তু আমাকে বলেছিল কিচ্ছু হবে না। সেটা শ্বেতস্বার উপনিষদে লেখা আছে। ধ্যানেশবাবু আমাকে বলেছিলেন, রবীন্দ্রনাথের গীতাঞ্জলির সঙ্গে উপনিষদকে তুমি যদি মেলাও, তুমি কিন্তু নতুন দিগন্ত পাবে। আজকে বইটা লেখার পর আমার জীবনে একটা বড় প্রাপ্তি হয়েছে। অধ্যাপক অমর্ত্য সেন বইটা পড়ে আপ্লুত, এবং আমাকে উনি স্বকণ্ঠে ওয়ার টেলিফোনে বলেছিলেন, আপনি অসাধারণ কাজ করেছেন, আপনি ইন্ডিয়ায় এলে আপনার সাথে আমি যোগাযোগ করতে চাই। এটা আমার মনে হয়েছে ক্যান্সার আমার কাছে যে প্রাপ্তি না, ক্যান্সার যে আমার কাছে প্রাপ্তি, তার আগে যে সুখের গল্প, এটা ক্যান্সার হবার আগে। খবরটা পাচ্ছি আমি ক্যান্সারে, আমার তখন রেডিয়েশন চলছে, সেই সময় আমার জীবন শক্তি কতটা বাড়িয়ে দেয়। একদম প্রত্যেকটা খারাপ পেছনে কিন্তু ভালো আছে। আছে তুমি যদি মেন্টাল গেম খেলতে পারো, যে ধরো আমি জিতবো। আমি এরকম একটা গল্প জানি, আমার এক বন্ধু IAS অফিসার হয়েছে, অল অ্যালং 3rd ডিভিশনে পাস করা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনে সাপ্লিতে পাস করেছে। সে এখন পশ্চিমবঙ্গ সরকারের একটা উচ্চ আধিকারিক, আমি নাম বলছি না তার সম্মানের জন্য। কি খেলেছি সেও মানে IAS পেয়েছে, আর আমরা যারা ভালো কলেজে পড়েছি আমরাও পেয়েছি। আমরা 3rd ডিভিশনের ছেলেকে কি বলি, তোর দ্বারা কিচ্ছু হবে না, আর সে সেটাকে ভেবেছে আমার দ্বারা সব কিছু হবে। ভারতবর্ষের মধ্যে সেরা পরীক্ষা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, সেটা সে ক্র্যাক করেছে। এবং যখন সে ক্র্যাক করছে, তার ছেলে কিন্তু ক্লাস 5-এ পড়ে। তার আগে সে হোটেলের ওয়েটার ছিল, তারপরে সে বড় বাজারে কাপড়ের দোকানে কাজ করেছে। কিন্তু সে ওই যে মাইন্ড গেম পাল্টেছে পজিটিভভাবে, যে না, নেগেটিভ কথা না, আমি পারবো, সে পেরেছে। এবং আমার এই যে আলো দেখার পর হসপিটালে শুয়ে আমার কিন্তু দুটো কথা মনে হয়েছে যখন যন্ত্রণায় কাতর হচ্ছি। অরুণিমা সিনহা, যার একটা পা নেই, সে কিন্তু মাউন্ট এভারেস্টে গেছে। একদম। মাসাদুর রহমান, তারও একটা পা নেই,
সে কিন্তু ইংলিশ চ্যানেল পার করে। একদম ঠিক। আর আমি তো ভালোভাবে, আমাকে তো তার আগে তো জানিয়ে দিয়েছে তোর কিছু হবে না। অবাক হই মাঝে মাঝে যে আমরা ইচ্ছা করলে আমাদের ভেতরের শক্তিকে কিন্তু জাগাতে পারি, আমাদের ভাবনাকে জাগাতে পারি। এবং পরবর্তী ক্ষেত্রে পড়াশোনা করতে গিয়ে দেখেছি হ্যাপি হরমোনকে তুমি যদি ব্রেনে ঢুকিয়ে নিতে Correct. পারো, Dopamine. প্রমাণ আমি যে থার্ড স্টেজ মানে আমার জন্য কাঠ কেটে রেডি করা, এরপরে বার্নিং ঘাটে যাব। আমি সেখান থেকে আজকে তোমার সামনে, একদম আমি সেখান থেকে আজকে এক- নোবেল জয়ী achieve করেছে। অমর্ত্য সেনের কাছে ক্যান্সার মানে অভিশাপ না, কিন্তু এক্ষেত্রে অভিশাপে পরিণত করে আমাদের আশপাশে যারা আছে, মানুষ মানুষ, এবং নিজের পরি- মানসিকতা। আত্মীয় পরিষদ যারা থাকে, এটা কিন্তু তোমাকে অভিশাপে পরিণত করে দেয়। তাই। আমার ক্ষেত্রে এরকম কিছু ঘটনা ঘটেছে, ছোট ঘটনা। আমার এই থার্ড স্টেজের ক্যান্সার শুনে বন্ধু বান্ধব ঠিক আছে, একমাত্র আমার বোন বা বাড়ির লোক বাদ দিয়ে নিকট আত্মীয় সবাই কিন্তু আমার থেকে দূরত্ব বাড়িয়েছিল। বাড়ছে। তারা এখন এসে আমাকে বলে তোর জন্য আমরা গর্বিত। এটা কিন্তু ঘটনা নয়, মানুষ চেনা যায় বিপদে বিপদে। দিনে। দূরত্ব বাড়ায়, এই যদি টাকা চায়, এই যদি মেবি maybe হতেই পারে। ওটা হতে পারে, ওটাই মূল কারণ হতে পারে। হতে পারে। তো আমি যেটা বলি, প্রত্যেকটা ঘটনার পেছনে পজিটিভ এবং নেগেটিভ এনার্জি থাকে, সেটাকে কিন্তু আমাদের একটু জাজ করতে হবে, যেটা আমি বুঝতে পারিনি। আমার কাকার মৃত্যুর সময় যে ঘটনা হয়েছিল, যেটাকে আমাকে ইন্ডিকেট করেছিল, পরবর্তী ক্ষেত্রে জ্বরের ব্যাপার দিয়ে আমি বুঝেছিলাম জ্বর আসার আগে কিছু ইন্ডিকেশন দেয়, এইগুলোকে কিন্তু আমাদের জাজ করতে হবে। আর এটা যদি একটু শিখে যাওয়া যায়, আমরা অনেক মানে মানুষকে আদ্যপান্ত স্পিরিচুয়াল হতেও হবে, অনেস্ট হতে হবে। অনেস্ট অনেস্টি তো ডিজনেস্ট তো এটা ডিবেটেবল। না, আজকে আপনি দেখুন, আজকে কিন্তু আপনাকে ওই হোয়াইট লাইট ঈশ্বর বলুন, আপনার সাবকনশিয়াস মাইন্ডে পজিটিভ এনার্জি বলুন, আজকে কিন্তু আপনি লাইফে সেই কর্মফল, সেই অনেস্টি আপনার লাইফে ছিল বলেই কিন্তু আপনাকে সেই এনার্জি হেল্প করেছে। না, ওই লড়াই কি করে এই লাইট কিন্তু আমাকে নতুনভাবে জীবন ওইতে সাহায্য বলছে করেছে। আপনাকে। কারণ আমি তো তার আগের মুহূর্তে, তার ঘন্টাখানেক আগেও আমি এইভাবে ছিলাম যে আমার আমি আমি একটা ইমাজিন তৈরি করছিলাম যে আমার বডি যাচ্ছে শ্মশানে, প্রচণ্ড ক্যান্সারের যন্ত্রণায় ক্লান্ত, শেষ হয়ে গেছি, নিয়ে যাচ্ছে লোক, আহা উহু করছে। সেখান থেকে যখন ডাক্তার আমাকে, যে ঘটনাটা একটু বলতেই হবে আমাকে, আগের দিন যখন আমাকে কাউন্সিলিং করছে, যেটা হয় বড় অপারেশন করতে গেলে, যে এই ব্যাপার কোনো অসুবিধা নেই, আমাদের সব ব্যাকআপ আছে। আমি বলেছিলাম ওয়াই নট রিটার্ন, আমি তো পেয়ে গেছি বার্তা। ডাক্তার কিন্তু আমার মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে বলছে, তো বিশ্বাসের সাথে বলছেন। আমি জানি আমি পারবো, আমি আসল সিক্রেট বলিনি। সব কথা তো সবাই বলা যায় না বা বিশ্বাস করা যায়। আর ধরুন পরবর্তী ক্ষেত্রে সেটা তো আমি দেখেছি যে ঘটেছে, এটা সম্ভব। আমরা যদি চোখ কান খুলে চলি, আমরা অনেক কিছু খারাপ জিনিসকে আটকে পজিটিভ জায়গায় আটকাতে পারি। তো স্যারের সাথে তো এসব নিয়ে একটা আলোচনা হলেই, স্যারের বিখ্যাত কিছু বই, যেমন তন্ত্র ও বাংলা, তাই তো? হ্যাঁ, তন্ত্র বাংলা, এবং স্যারের যেটা খুব আমার এখন পর্যন্ত বিখ্যাত 81টা বুক বই একদম আছে। একদম। তো ইভেন এবং এই পিরিয়ডটা হচ্ছে 79 বুক হচ্ছে আফটার মাই ক্যান্সার। অনলি 3 বুকস আমার ক্যান্সারের আগে 10 বছরের লেখা। যারা বলে না যে ওই প্যারানর্মাল কিছু নেই, এই জায়গায় কিন্তু আমি বিশ্বাস করতাম না। কিছু একটা ইন্ডিকেশন আছে, কি এর প্রপার ব্যাখ্যা নেই। তন্ত্র যে বললে, এটা করতে গিয়ে আমার আউট অফ কিউরিওসিটি তন্ত্র নিয়ে কিন্তু আমি কাজটা করলাম। এবং কলকাতার প্রখ্যাত প্রকাশক একজন, অভিযান প্রকাশন, সেখান থেকে বইটা বেরিয়েছে। এবং মাঝে মধ্যেই আমি দেখি বইটা বেস্ট সেলার বা পাঠকের, বিভিন্ন পাঠক বইটা সম্পর্কে লেখে, বিভিন্ন কাগজে বেরিয়েছে। তন্ত্র কি, আমরা তন্ত্র মানে একটা বাজে কথা ভাবি। তন্ত্রের উৎপত্তি কথা থেকে, তন্ত্র কিভাবে এলো,
আমরা যদি সেটাকে পজিটিভভাবে কাজে লাগাই ঠিক কথা। তন্ত্রে কিন্তু অনেক কিছু। বুঝতে তা না করে যদি আমরা পুতুল দিয়ে তোমাকে বশীকরণ করি, ১০০ টাকায় বশীকরণ, কাপড় একদম, একদম, বশীকরণ, একদম। অমুক, এটা আলাদা। তাহলে আপনি লাইফে এই যে তন্ত্র, এটাকে কিভাবে দেখেন? আপনার জীবন নিয়ে কিভাবে দেখেন? জীবনতন্ত্র হিসেবে পেয়েছি। না এটাই বলুন, মানে এই যে আপনি যে ইভেন আপনার মানে আপনারা যদি একটু উনাকে চেনেন বা যারা জানেন তারা নিশ্চয়ই দেখেছেন যে উনি বৌদ্ধ ধর্ম, তাম্রলিপ্ত এসব অনেক কিছু নিয়ে উনার লেখা প্রকাশ হয়েছে। তো এই যে বৌদ্ধ ধর্ম, তন্ত্র, এটাকে কি তন্ত্র মানে কিন্তু তন্ত্রের উৎপত্তি আমি যেটা পেয়েছি পড়াশোনা করতে গিয়ে, এটা বুদ্ধিজম থেকে এসছে। এটা লিখতে গিয়ে লেখাটা ওই ধরো ২০২১ সাল থেকে আমি মনে হয়েছে আচ্ছা যে আমাকে অনেকেই বলছে তোর মধ্যে তন্ত্র কেউ করেছে তাই তুই হোয়াইট লাইট পেয়েছিস। মানে হোয়াট ইজ দ্য তন্ত্র? এটা করতে গিয়ে যখন দেখলাম তন্ত্র বুদ্ধিজম, পাল বংশ সঙ্গে তন্ত্র মেলাতে গিয়ে আমি দেখতে পাচ্ছি হিয়াংশান বাংলায় এসেছিল। একদম হিয়াংশান ১২ বছর ভারতবর্ষে ছিল, ছিলেন। তার মধ্যে বাংলায় ২ বছর ছিল। আবার এই বাংলাতে এটা মিথ, শোনা কথা, মিথ যেটাকে বলা হয়। বাংলায় দ্রৌপদী স্বয়ম্বর সভার রথ আমাদের প্রতিবেশী একটা জায়গায় আটকানো হয়েছে। সেই রথ চালানোর জন্যে কথিত আছে শ্রীকৃষ্ণ নাকি এসেছিলেন এবং সেই জায়গা দিয়ে বৌদ্ধ ধর্মের প্রসার হয়েছে। এটা আমাদের হাতের কাছে। আমরা অনেকেই জানি মোগলমারির কথা, মোগলমারি বুদ্ধ স্তূপ। তার পাশের একটা কথা আমরা জানি খুব অল্প। কি করে জানি? একটা হচ্ছে প্রাচীনকালে সেখান দিয়ে ব্যবসা বাণিজ্য হতো, স্বাধীনতার সময় সেখানে বিকল্প সরকার হয়েছিল সতীশ সামন্তর নেতৃত্বে। আর একটা কথা জানি, মাতঙ্গিনী হাজরা। অনুমান করা যাচ্ছে জায়গাটা বোধহয় তমলুক। কথিত আছে তমলুকে বুদ্ধ সংস্কৃতির একটা ভয়ানক জায়গা ছিল এবং আমি লিখতে গিয়ে দেখেছি 10খানা বৌদ্ধ বিহার, যেটা নালন্দায় সে বৌদ্ধ বিহারে বসে ছেলেমেয়েরা পড়াশোনা করছে। এখানে বিভিন্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৌশিক গাঙ্গুলি বলে একজন অধ্যাপক আছেন, তার বিষয় তম্রলিপ্ত। তিনি গবেষণা করতে গিয়ে দেখেছেন যে ওখানে এখনো মাটির তলায় বৌদ্ধ স্তম্ভ, বহু বৌদ্ধ মূর্তি, বৌদ্ধ বিহার পাওয়া গেছে, কিছুটা রূপনারায়ণের জলে চলে গেছে। আচ্ছা, এই বৌদ্ধ ধর্ম নিয়ে কথা হচ্ছে, স্যারকে একটু কাটছি। একটা প্রশ্ন হঠাৎ মাথায় এলো, ওই জন্য না করে থাকতে পারলাম না। এই যে খুব রিসেন্ট আমরা দেখলাম যে আমাদের সিংহদরবার নেপালে, যেখানে আমাদের বুদ্ধদেবের জায়গা, যিনি শান্তির প্রতীক, সেখানে মানুষজন সব জ্বালিয়ে দিচ্ছে। ইভেন সিংহদরবার, যেটা এত বড় একটা ইনস্টিটিউট বলা যেতে পারে, জ্বালিয়ে দিয়েছে। কি বলবেন, কি হারালাম আমরা? আমি কি ভাষায় কথা বলছি? বাংলা ভাষা। বাংলা ভাষার মা ওখানে রক্ষিত ছিল, চর্যাপদ। কোন দেশে চর্যাপদ বিনষ্ট হচ্ছে? যেখানে নেপালে। নেপালে। নেপাল কি তুমি বলেছো বুদ্ধের জন্ম? এবং বুদ্ধকে আজকে গোটা পৃথিবীকে যদি দেখা যায় একটা অস্থিরতা, কোথাও ভাষা কেন্দ্রিক, কোথাও ধর্মকেন্দ্রিক। আজ থেকে বহু বছর আগে বুদ্ধদেব বোধহয় সেটাকে অনুমান করেছিলেন আগামী দিন পৃথিবীতে এরকম আসতে পারে। তিনি কিন্তু তখন শান্তির বাণী দিয়েছেন। এই অস্থির পৃথিবীতে বৌদ্ধের শান্তির বাণী কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্য, কিন্তু দুঃখের বিষয় বিভিন্নভাবে প্রলুব্ধ হয়ে রাজনৈতিক বা সামাজিক যাই হোক, সেই জায়গায় যে জায়গাগুলোকে পোড়ানো হচ্ছে, এটা কি ফিরে পাওয়া যাবে? আমরা উন্মাদ হয়ে সেই জায়গা পুড়িয়ে দিচ্ছি ক্ষমতার লোভে বা মোটিভেটেড হয়ে। এই যে তোমার এটা ম্যাক্সিমাম কাজ করেছে কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্যে। আমি অন্তত বাঙালি হয়ে আমি মাতৃহারা হলাম এই কারণেই
যে আমাদের মাকে যেখানে সযত্নে লালন করা হয়েছে সান্ধ্য ভাষার চর্যাপদ, সেই চর্যাপদ কিন্তু আজকে এক মুঠো সাদা ছায়ে পরিণত হয়েছে। আর কি কি ছিল ওখানে? আরো তো অনেক কিছু ছিল, অনেক কিছু ছিল যেগুলো ইতিহাসে ইভেন সাক্ষ্য। শুনলাম যে বৌদ্ধ ধর্মের যে আমাদের বজ্রযান বজ্রযান, হীনযান, বজ্রযান বজ্রযানের যে ম্যানুস্ক্রিপ্টস সেগুলো সব হারিয়ে ফেললাম আমরা অনেক হারিয়ে ফেলেছে। পুরোটা। এটা তো মানে ভাবতে নালন্দার পর বোধহয় নেক্সট এই এত বড় ক্ষতি। নালন্দা তো একটা ধর্মীয় কারণে বোধহয় হ্যাঁ, ধর্মীয় কারণে হয়েছিল, কিন্তু ওটাও তো আমাদের ইন্ডিয়ার জন্য বিশাল বড় একটা লস, এবং এটাও একটা বিশাল বড় লস। এটা তো মাতৃহারা হলো, বাংলা ভাষা মাতৃহারা হলো। আর কিছু মানুষ কিন্তু এখন এই বাংলা ভাষাকে নিয়ে তাচ্ছিল্য করছে, বাংলা ভাষা নয়, এটা অনেক মানুষই বলছে। কিন্তু তুমি একটা কথা বলো, যে ভাষার মাকে আমরা হারালাম সেই ভাষা কিন্তু এশিয়া মহাদেশে প্রথম পৃথিবীর সর্বোচ্চ সম্মান নোবেল এনে দিয়েছে রবি ঠাকুরের মাধ্যমে। ঠিক তাই। যে ভাষায় পৃথিবীর প্রায় কয়েক কোটি মানুষ কথা বলে, যে ভাষা ইউনেস্কো আজকে বলেছে পৃথিবীর মধ্যে অন্যতম সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ, এবং যার র্যাঙ্ক হচ্ছে 5, আগে 7 ছিল, এখন এগিয়ে এসছে 5, সেই ভাষা আজকে মাতৃহারা। আমার তো মনে হয় না এইভাবে উন্মত্ত হয়ে এই যে জায়গাটা নেপালের করা হয়েছে, একবার তাদের বুদ্ধর কথা ভাবা উচিত ছিল। ঠিক। আপনার সঙ্গে এই যে বিশিষ্ট একজনের দেখা পেয়েছিলেন, তার এক্সপিরিয়েন্স শুনবো। এটা আমি আগে একটু বললাম যে এই যে বুদ্ধ ধর্ম নিয়ে আমার সেই সময় যখন মনে হয়েছে কাজ করছি, আপনি কাজ করছিলেন, এদিকে আমার অসুখের চিকিৎসা চলছে, তমলুকে মাঝে মাঝে যাচ্ছি। এই ব্যাপারে আমাকে প্রভূত সাহায্য করেছেন তম্রলিপ্তের বর্তমান প্রজন্মের 64তম রাজবংশের রাজা ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় এবং আমার এক বন্ধু কেন্দ্রীয় কৃষি গবেষক এবং অধ্যাপক ডক্টর কাঞ্চন কুমার ভৌমিক। এরা ভয়ানক সাহায্য করেছে। এটা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, এখানেও ওই যে তোমার এনার্জির কথা, বুদ্ধিজম করছি, কোথায় আমার মনে হচ্ছে যে বুদ্ধিজমের এইটাকে আমাকে জানানো দরকার। এখন যে বুদ্ধিজমের সুপ্রিমো দালাই লামা, এটা আমার ইমাজিনে ছিল। তা আমি কাজটা কমপ্লিট করার পর আমার একদিন মনে হলো যে দালাই লামার সাথে যোগাযোগ করা যায় কি। আমি কয়েকজনের সাথে যখন কথা বলছি, দালাই লামার কাছে যাবে, জানিস তো সিকিউরিটি, জানিস আমার কাছে যেতে গেলে কি হয়, ইত্যাদি ইত্যাদি। ওই যে তুমি এনার্জির কথা বললে, আমি পজিটিভ এনার্জি নিয়ে দালাই লামার সাথে যোগাযোগ করলাম, এবং তুমি বিশ্বাস করবে না, দালাই লামা একবারই রেসপন্স করলেন। আমার ইচ্ছাটাকে আমি বললাম যে বুদ্ধ ধর্মের বাংলায় এই যে লুপ্ত ঘটনা আছে, এটা আপনাকে জানাতে চাই। উনি একবারই বললেন, চলে এসো অমুক তারিখে। আমার যেটা অভিজ্ঞতা, যে এনার্জি কি ভয়ানক একটা মানে দৃশ্য তোমাকে আমি বলি। দালাই লামা গিয়ে আমার বই উদ্বোধন করলেন, ওইগুলো ঘটনা যা ঘটেছে একটা বই, তাম্রলিপ্ত এ সিটাডেল অব দ্য বুদ্ধিজম, আমার বইটার নাম। এটা হয়েছে, এটা হলো এর পরের যে ঘটনা, উনি আমাকে যখন আশীর্বাদ করছেন, গোটা শরীরে আমার ইলেকট্রিকের একটা কারেন্ট চলে যাচ্ছে। আমাকে আমাকে যখন হাত ধরেছেন এইভাবে, আমার মনে হচ্ছে ডান হাত দিয়ে কোথায় একটা শরীরের ক্লান্ত মানে একটা শক মারছে। আমি না স্তম্ভিত, লোকটা স্মিত হাসছেন, আমার দিকে তাকিয়ে আছেন, আমার সাথে গল্প হচ্ছে। শুধু তাই নয়, বইটা পড়ে ওই মহান ব্যক্তি, আমি জানলাম ওনার এখন যা বয়স, উনি 80 বছর বয়স ধরে মেডিটেশন করছেন। আমার গোটা শরীরে একটা কারেন্ট শক করেছিল। এবং পরবর্তী ক্ষেত্রে বইটা পড়ে ওনার সেক্রেটারি আমাকে ফোন করেছিলেন যে দাদাই আমার বইটি ভালো লেগেছে, উনি উদ্বুদ্ধ, বাংলায়
এরমও কাজ হচ্ছে। বাংলায় এরকম বুদ্ধ সংস্কৃতি লুকিয়ে ছিল এবং উনি একটা তথ্য আমাকে দিয়েছিলেন ওনার সেক্রেটারি। ওয়ান্স আপন এ টাইম তথাগত বুদ্ধ বাংলায় এসেছিলেন। আমি তথ্য পাইনি এখনো, উনি আমাকে জানিয়েছেন। হয়তো এই আমাদের তম্রলিপ্ত বন্ধলি এসছেন। আমরা এই যে তন্ত্রের উৎপত্তি যেখান থেকে বুদ্ধজিম, বাংলা যেখানে সমৃদ্ধ, এটাও বোধহয় আমাদের অহমিকার জন্যে অন্ধকারই রেখেছি। আমার মনে হয়েছে তন্ত্র নিয়ে যে আজকে চলছে বশীকরণ ধ্যানকরণ, অনেক ভালো জায়গা আছে। একদম। মানুষ ভালো জায়গাটাকে খুঁজে না বার করে ওই উচ্চাটন বশীকরণের মধ্যেই না, ওটা তো ব্যবসা হয়ে ব্যবসা হয়ে গেছে। কিন্তু এই উৎপত্তি, এই তন্ত্র লিখতে গিয়ে আমি দেখেছি বাংলার কি ভয়ানক অবদান, যার জন্য বইটার নামই দেওয়া হয়েছে বাঙালীয় তন্ত্র। কলকাতার প্রখ্যাত প্রকাশনী অভিযান পাবলিশার এটা বার করেছে এবং পাঠকদের কাছেও বইটা বেশ গ্রহণযোগ্য হয়েছে। এটা আমার একটা লেখক হিসেবে আমার একটা প্রাপ্তি। একদম তাই। মানে আর যেটা তন্ত্র লিখতে গিয়ে আমি দেখেছি অনেক মিথ ছড়িয়ে আছে তন্ত্রের। আসল তন্ত্র কিন্তু মানুষের মঙ্গল করার জন্য, একদম এটা আসল ঘটনা। আমরা সেটাকে বিকলঙ্গ করে অন্যরকমভাবে বাজারিকরণ করছি। মানে মার্কেটিংটা ভুল স্ট্র্যাটেজিস হয়েছে। এটা মার্কেট হ্যাঁ, সবকিছুর পেছনেই তো একটা বিজনেস, মার্কেট স্ট্র্যাটেজি সবই চলে এবং ওটা হয়তো অন্যরকম ভাবে পাবলিশ হয়েছে। হ্যাঁ, সেটা হয়তো হবে। তো আমার এইগুলো ভয়ানক অভিজ্ঞতা যেটা হয়েছিল দাদাই যেমন তোমাকে বললাম, আর যেটা আমার জীবনে আমি বারবারই বলছি, যেটাকে আমি অ্যালুপ করে গেছিলাম, সেটা যদি আমি জানতাম আমি হয়তো এত লড়ালড়ি আমার শরীরকে নিয়ে করতে হতো না। আর এর বাই প্রোডাক্ট ভালো দিক যদি বলো, আমি 5 বছরে এতগুলো বই লিখেছি এবং প্রত্যেকটা বই কিন্তু ওই দিনের বেলা লেখা নেই। আমার প্রত্যেকটা লেখা আমি যখন তীব্রভাবে প্রতিদিনই প্রায় ক্যান্সারের যন্ত্রণায় আক্রান্ত হই সেই সময় লেখা। এবং যখন লিখি তখন আমার মনে হয় যে তুমি বলে অতি ভৌতিক আমাকে দিয়ে কেউ লিখিয়ে নিচ্ছে। এরকমও ঘটনা হয়েছে। 3 দিনে 200 পাতা 250 পাতা লিখেছি, এরকম ঘটনাও হয়েছে। প্রতিটা লেখার পরই কিন্তু আমার মনে হয় যে কেউ বোধহয় আমাকে দিয়ে করাচ্ছে কিছু। অবশ্যই এর আগে আমার পড়াশোনাটা আছে বা করেছি, এর জন্য আমি থ্যাঙ্কস টু আমার বাবা আমার পড়াশোনার হ্যাবিটটা করিয়েছেন। আরেকজনের কথা আমাকে বলতে হবে পড়াশোনার হ্যাবিটের। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ছিলেন, আমরা সবাই তার নাম জানি, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। বাবার মাস্টারমশাই ছিলেন, ছোটবেলায় তার কাছে বাড়িতে যেতাম। উনি একটা মজা করে আমার পড়ার হ্যাবিট তৈরি করে দিয়েছিলেন। আমার মনে আছে পঞ্চতন্ত্র একটা বই আমাকে দিয়ে বলছে, এই আমাকে উনি দাদু বলে রাখতেন, এই দাদু আমার না এই বইটা পড়া হয়নি, তুই পড়ে দিন বাবার সাথে আসবি, আমাকে একটু ছোট করে গল্প করিস। আমি ক্লাস 5-এ পড়ি তখন। এই অবস্থা থেকে উনি হ্যাবিট করেছিলেন। এটাও কিন্তু একটা এনার্জি, এ ম্যান নোন বাই হিজ কোম্পানি। ঠিক, একটা মানুষকে বোঝা যায় তার পরিমণ্ডল কি। একদম ঠিক কথা। আমরা যদি পজিটিভ ভাইব্রেশনে থাকি পজিটিভ ভাবে এগোবো, নেগেটিভ ভাইব্রেশনে থাকলে ওই তন্ত্রের ভালো জায়গা বাদ দিয়ে মন্দ জায়গার মতো আমরা থাকবো। ঠিক কথা, একদম ঠিক বলছেন। মানে এত মানে এমনিতে আমি ওনার সান্নিধ্য পেয়ে এতটা এনার্জাইজড যে আমার এত ভালো লাগলো যে কি বলবো, মানে কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। এবং মানে আজকে উনাকে পেয়েছি তো ভীষণভাবে আমি ধন্য তার জন্য। তো যেটা একদম লাস্ট এপিসোডে যেটা একদম না বললেই নয়, অনেক কিছু নিয়ে আলোচনা হলো, তন্ত্র হলো, বৌদ্ধ ধর্ম হলো। না, আরেকটা ঘটনা বলি, আরেকটা ঘটনা আমাকে জানতে হবে, ভূতের গল্প। আচ্ছা, হ্যাঁ, ঘটনা শুনি এবং প্রমাণ করে দিচ্ছি। সেটা পুরোটা শেষ হয়নি, কোনো একটা কাগজে আমার প্রতি রবিবার বেরোচ্ছে ভূত পুরাণ। ভূতটা এলো কিভাবে? আচ্ছা, শুনি। এটা কিন্তু ভূত এই পজিটিভ বা নেগেটিভ এনার্জির একটা এনার্জি। ঠিক। এবং মানুষের সৃষ্টির সময় থেকে মানুষ তার
প্রতিকূলতাকে জয় করার জন্যে বা তার অক্ষমতাকে জয় করার জন্যে ভূতকে কিন্তু আমদানি করা হলো। পরবর্তী ক্ষেত্রে বহু বিখ্যাত মানুষ ভূত নিয়ে কথা বলেছে একদম এবং রবীন্দ্রনাথ ভূত নয় কিন্তু উনি পরলৌকিক প্ল্যানচেট প্ল্যানচেট এটা করতেন, এটাও কিন্তু এনার্জির কথা। একদম একটা মানুষ নোবেল পেয়েছে, সেও এই আমাদের পজিটিভ বা এনার্জি যে নেগেটিভ এনার্জির কথা উনি কিন্তু প্রমাণ করে দেখিয়েছেন বিভিন্ন সময়। এই আত্মাকে আমার মতে এটা ভূত পুরাণ লিখতে গিয়ে বিভিন্ন রিসার্চ করতে গিয়ে আমি দেখেছি এটাকে তৈরি করা হয়েছে ভূত। না, ভূত অ্যাকচুয়ালি যদি আপনি বাংলা আক্ষরিক অর্থে ধরেন পাস্ট, যে হ্যাঁ, কোনো ভূতপূর্ব, হ্যাঁ ভূত মানে পাস্ট, হ্যাঁ পাস্ট হুম পাস্ট সাথে কে পাস্ট কে কে এক্স্যাক্টলি আমরা তো ভূত মানে একটা ভয় দেখাই, ভালো ভূত আছে, ভালো ভূতও আছে, ভালো আত্মা, ভালো ভূত মানে হ্যাঁ একটা আত্মা। মানে ইভেন অ্যাঞ্জেলস তো রয়েছেই ওই আমার যে ওই যেটা বললাম ওটা তো ভালো আত্মারই বোঝায়। একদম তুমি দেবতা বলো আর যাই বলো, লাইট যেটা হয়ে গেল ঠিক কথা। আমাকে ভালো আত্মা ভালো বার্তা দিয়েছে। হ্যাঁ এটাও কিন্তু ঠিক, মানে এই যে আপনি যে সোলের কথা বললেন, এই যে প্রত্যেকটা ধরুন এক একজনের জীবনাশক্তি এক এক রকম। ধরুন যে মানুষ পিশাচের ন্যায় কাজ করে, মানে জীবন্ত মানুষ, তো তার তো মৃত্যুর পর সোলটা বাজে ভাবেই কানেক্টেড হবে। এখানে আমার একটা কথা আর যে মানুষটা ভালোভাবে যে বলা হচ্ছে এগুলো কিন্তু কিছু মানুষ তাদের ব্যবসায়িক কারণে বোধহয় আমার মনে হয় ব্যবহার করছে বা ক্ষতি করার জন্য। ক্ষতি করার জন্য, একদম তাই। কারো ক্ষতি করে কিন্তু কাকু নিজের ভালো হয়। ভালো হয় না, সেটা তো নেচার আপনাকে রিভেঞ্জ নেবেই, হ্যাঁ সেটা তো আপনাকে নেচার রিভেঞ্জ নেবেই। কিন্তু আর মানুষ যে এখন এই ক্ষতির পরিমাণ কি লেভেলে বাড়িয়ে ফেলেছে মানুষকে করার জন্য, এটা কি বলবো, মানে এটা তো ভগবান আছেন তাদের জন্য। আমি একটাই কথা বলি, এটা তো একটা ডিবেটেবল বিষয়, ভগবান কি, ভগবানের কথা, দেবতা কি, দেবতার কথা এসব যদি আনা যায় তাহলে আমাদের সৃষ্টির কথা বলতে হয়। একদম আমাদের যখন অন দ্য বেসিস অফ দ্য অ্যানথ্রোপোলজি মানুষের সৃষ্টি হলো, তারপর সে প্রতিকূল পরিবেশে এলো, ঝড় জল প্রাকৃতিক যেগুলো, তখন সে বিশ্বাস করলো একে থামাতে হবে। কিভাবে থামানো যায়? কল্পনা করলো বৃষ্টির দেবতা, কল্পনা করলো ঝড়ের দেবতা, এটা কল্পনা করছে কিন্তু সে বিশ্বাস করছে শক্তির কথা যে এনার্জি বলে, একদম তাই। আর সেখানে একটু পেছিয়ে যদি যাও, ধরো 18 শতক, 17 শতক, 16 শতক, আরো আগে, আর একটু আগে, বা প্রাচীনকাল, মধ্যকাল, একদম প্রাচীন মধ্যকাল বা 5-6 হাজার বছর আগে, তখনও কিন্তু এই জিনিসগুলো আপনার এই যে এনার্জাইজড অ্যান্ড এই মন্ত্র কিভাবে ওয়ার্ক করে সেগুলো মনের অন্তর থেকে যেটা বলা যায় সেটাই তো মন্ত্র। আমাদের বাংলা ভাষার প্রথম মন্ত্রকে লিখেছে, জানা আছে? এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অয় অজগর আসতে পেরে আয়ামকে খাবো পেরে, এটাকে এমন মন্ত্র বলিত। উনি এমন মন্ত্র সৃষ্টি করেছেন যে মন্ত্র হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যে বাংলা শিখতে চায় তাদের পড়তে হয়। ঠিক। আবার তোমার সূর্য স্তোত্র দেখো, জবা কুসুম শঙ্কার বন্দনা, এইগুলি যখন উচ্চারণ করা হয় তোমার মধ্যে কিন্তু ভাইব্রেশন হয়। আর ঠিক তুমি যেটা বললে পিশাচ, তুমি কথাটা বললেই একটা কিরকম একটা হয়। একদম এবং কেউ বলে পুতুল চালনা করছি, অমুক চালনা করছে, চলছে মার্কেটে, চলছে, হেভি চলছে, কিন্তু যারা করছে, যাদের ক্ষতি করছে, তাদের হয়তো ক্ষতি হচ্ছে, তারা কি ভালো থাকছে? যারা না, এটা নয়, এটা আমাদের একদিন না একদিন তাকে কিন্তু এটা ফেরত। আমার এই কর্কট উপত্যকায় থেকে আমার যা অভিজ্ঞতা, যদি নিজে ভালো থাকো পৃথিবী ভালো থাকবে। ঠিক। আর পৃথিবীকে অসুস্থ করে নিজে ভালো থাকা যায় না। অস্থির পৃথিবীকে সুস্থতা, পরিপূর্ণ সুস্থতা আমরা দিতে পারি পজিটিভ এনার্জি দিয়ে। নেগেটিভ এনার্জি তো থাকবেই, ঠিক। প্রবাহমান ধরে চলছে, মন্দলোক আছে, কিন্তু মন্দলোক জগৎ চালনা করতে পারে না, একদম ইতিহাস তাকে মনে রাখে না। এই ঠিক কথা। তো আপনি একদম আমাদের এপিসোডের শেষ পর্যায়ে এসে আগামী জেনারেশনকে কি বলবেন? স্পিরিচুয়ালাইজেশনের উপর একটু বিশ্বাস রাখতে হবে। এটা অন্য ফর্মে হতে পারে,
অন্তত আমার মনে হয়েছে, আমি যদি বিশ্বাস রাখতাম মানে অ্যাজ এ হিউম্যান বিং ভালো তৈরি হও। ভালো মানুষ হতে হবে। রামকৃষ্ণের কথা দিয়ে বলতে হয়, মান আর হুঁশ এটাকে নিয়ে চলতে হবে। ঠিক, একটা দুর্দান্ত এপিসোড স্যারের সাথে, এবং স্যারকে পেয়ে তো আমি ধন্য। না, আমারও ভালো এবং লাগলো। আপনি আবার আসবেন, আপনার এই অফুরন্ত এনার্জি নিয়ে আবার আমরা একদিন বসবো। ওনার যে কাজটা আজকে, মানে আজকে যেটা খানিকটা বাকি রইলো, তন্ত্র, এবং আমি তন্ত্র নিয়ে আমাদের একটা আলাদা আলাদা কাজ এই যে তুমি কারণ বিভিন্ন চ্যানেলে দেখি তন্ত্রের অপব্যাখ্যা, অপব্যাখ্যা হয়। কারণ আমার এই বইটা আমি প্রমাণ করে দিয়েছি, এবং যদি ভুল হতো আমাকে কিন্তু এই তান্ত্রিকগুলো ছেঁকে শিখে ধরতো। ধরতো। ঠিক, এইটা একটা মানুষকে বার্তা দেওয়া। তন্ত্র মানে কিন্তু খারাপ নয়, তন্ত্রের উৎপত্তি হয়েছিল ভালো করার জন্য। ভালো করার জন্য। ঠিক, কামাখ্যায় তুমি যাও, তন্ত্রের কাজ হয়। খারাপ করে কজন কামাখ্যা মায়ের কাছ থেকে জিতে আসে, ঠিক। আর যারা ভালো করতে চায়, আমি একজন চিনি, এক ওখানে মহিলাকে তো চিনি, সাধনাদের আমি এক মহিলাকে চিনি, সে কিছু কাজ করে, মাথায় একটু গন্ডগোল আছে। সেই মহিলা কামাখ্যা থেকে কাজ করিয়ে এসে এখানে কাজ করে, মাথায় গন্ডগোল আছে, আমি নাম বলছি না তর্কের জন্যে। দেখেছি ভালো কাজগুলো ভালো হয়। কামাখ্যায় গিয়ে একে ছাগল করে দেওয়া, ওকে বাছুর করে দেওয়া, একটা দেখাতে পারে ছাগল বাছুর হয়েছে? কি 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 করছে? সাইকোলজিক্যাল ভাবে তোমাকে ছাগল করে দিচ্ছে, একদম তাই। সাইকোলজিক্যাল ভাবে তোমাকে কুকুর করে দিচ্ছে। তোমাকে বা আমাকে যদি বারবার বলা হয় ইউ আর দ্য ব্যাড বয়, ইউ আর দ্য ব্যাড বয়, ইউ আর দ্য ব্যাড বয়, তোমার ব্রেন কিন্তু সেটা প্রোগ্রামিং করে নিচ্ছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, এবং আগামী দিনে যেন আমরা আরো ভালো ভালো কাজ করতে পারি, সেটার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, কারণ প্রচুর মানুষের এই রকম এপিসোড দরকার, এবং তার জন্য একটু শেয়ার করে দেবেন সবাইকে। আজকের জন্য এটুকু। নমস্কার।